হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 28শে ডিসেম্বর 2025 আর আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী শহর হায়দ্রাবাদে। এই হায়দ্রাবাদ হলো একদিকে যেমন ইতিহাস, প্রাচীন ঐতিহ্য সব কিছুকে তুলে ধরার এক শহর, ঠিক তেমনই আধুনিকতা এবং মানবিকতার মেলবন্ধন রয়েছে এই শহরে। তার সাথে রয়েছে দুর্দান্ত খাওয়া দাওয়া, পার্লের বাজার, গয়নাগাটি, এই সমস্ত নিয়ে জমজমাট হায়দ্রাবাদে আমরা কাটাবো 3টে দিন। আর সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই ভিডিও পর্বগুলির মাধ্যমে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা হায়দ্রাবাদ আসবেন, আমরা চেন্নাই থেকে কিভাবে হায়দ্রাবাদ এলাম, হায়দ্রাবাদে কোথায় থাকছি, কি ঘুরছি প্রথম দিন, সেই সব কিছু এবং খাওয়া দাওয়ার দুর্দান্ত একটা পর্ব। তাই আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক আজ হায়দ্রাবাদের নতুন গল্পের উদ্দেশ্যে। গত পর্বে আপনারা দেখেছিলেন আমাদের চেন্নাই জার্নির অসাধারণ কিছু মুহূর্ত, সমুদ্রের হাওয়া, ঐতিহ্যের ছোঁয়া আর শহরের সেই আলাদা প্রাণ চাঞ্চল্য। সব মিলিয়ে চেন্নাই আমাদের ট্রিপের শুরুটাকে করে তুলেছিল ভীষণ স্পেশাল। আর আজ শুরু হচ্ছে নতুন শহর, নতুন গল্প। স্বাগতম হায়দ্রাবাদে, যেখানে ইতিহাস আর আধুনিকতা হাত ধরাধরি করে চলে। এই শহরে আমরা কি এক্সপ্লোর করলাম, কেমন ছিল খাবার, লোকেশন আর এক্সপিরিয়েন্স, সব কিছুই থাকবে আমাদের আজকের এই ব্লগে। হ্যালো ফ্রম চেন্নাই। আজকে 27শে ডিসেম্বর 2025, এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 5টা। আর আমরা আমাদের চেন্নাইয়ের যে হোটেলে ছিলাম, মানে লি স্টে ইন থেকে চেক আউট করছি, কারণ চেন্নাই বিচ স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে হায়দ্রাবাদ যাওয়ার জন্য। আর সেই ট্রেন ধরবার জন্য আমাদেরকে এখন চলে যেতে হবে চেন্নাই বিচ স্টেশনে, যার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছি। এখান থেকে চেন্নাই বিচ স্টেশনের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার মতন, এবং আমাদের অটো ভাড়া পড়ছে 120 টাকা। তাহলে চলুন এখন তাড়াতাড়ি যাই চেন্নাই বিচ স্টেশনের দিকে। খুব ভালো কাটলো চেন্নাইতে 1.5 দিন। চিপক স্টেডিয়ামের পাশ থেকে এখন আমরা যাচ্ছি চেন্নাই বিচ স্টেশনের দিকে। অ্যাকচুয়ালি আমরা যে ট্রেনটা ধরবো, মানে চারমিনার সুপারফাস্ট এক্সপ্রেস, এটা চেন্নাই এগমোর থেকে ছাড়ে, কিন্তু এখন বোধহয় লাইনের কোনো কাজফাজ হচ্ছে, সেই জন্য কিছুদিনের জন্য এটাকে চেন্নাই বিচ স্টেশন থেকে ছাড়া করাচ্ছে। কারণ চেন্নাই বিচটা অ্যাকচুয়ালি কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন, এখান থেকে ট্রেনটা অ্যাকচুয়ালি ছাড়ে না। বর্তমানে সোর্স স্টেশন হিসাবে চেন্নাই বিচটাকে ইউজ করছে। রাস্তা দিয়ে আমরা যে যাচ্ছি, জাস্ট বাঁদিকে নেভি অফিসারদের একটা মেস ছিল এবং সেটা ক্রস করে এই রাস্তা ধরে যাচ্ছি। পাশে একটা জাহাজের মতো শেপের কিছু একটা করা রয়েছে, এটাও কোনো একটা অফিসই হবে, তামিলে লেখা রয়েছে, নেভির অফিসই হবে যতদূর সম্ভব। আর রাস্তাঘাট তো এত সুন্দর, এত ঝাঁচকচকে, মানে সত্যি চেন্নাই পুরো মন জিতে নিল। এখন মনে হচ্ছে যে এখানে আরও 1-2 দিন থাকলে ভালো হতো। আমাদের হাতে সময় কম, স্টেশনের কাছে চলেই এসেছি, কিন্তু এই রাস্তা যেহেতু ওয়ান ওয়ে, আমাদের ঘুরে আবার ওইদিকে যেতে হবে। এই জায়গাটা মানে একদম পুরানো, সেই কলোনিগুলো যেরকম হয় সেই রকম। আর পুরানো মানে ব্রিটিশ আমলের সমস্ত বিল্ডিং, সেগুলোতেই পরপর মানে ব্যাংক, পোস্ট অফিস, এই সমস্ত কিছু। এবারে পাশাপাশি এই বিল্ডিংগুলো দেখুন, প্রত্যেকটা সব কিন্তু ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং, সেইগুলো যেরকম মেনটেনেন্স, এবং প্রতিটাই একটা বড় বড় অফিস। ব্যাংকিং সেক্টরটা বেশি এখানে। স্টেশনটা হচ্ছে এই রাস্তার বাঁদিকে, এইদিকে। আর এই যে হলুদ, আমাদের কলকাতা যেমন হলুদ ট্যাক্সি, আর চেন্নাইয়ের হলুদ অটো। এই যে বিচ স্টেশন। আচ্ছা, আমরা চলে এসেছি চেন্নাই বিচ স্টেশনে এবং 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। প্রত্যেক দিনই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেনটা ছাড়ছে, সেই জন্য ওখানে ওনারা লিখেও দিয়েছেন, যেহেতু এটা আনইউজুয়াল, সবাইয়ের কাছে একটু কনফিউজিং। তার মানে মোটামুটি আমরা চেন্নাইয়ের 3টে স্টেশন ঘুরলাম, চেন্নাই এগমোর, চেন্নাই সেন্ট্রাল, আবার এই চেন্নাই বিচ। এই বিচ স্টেশনটা অ্যাকচুয়ালি ওনারা ইমার্জেন্সি পারপাসে ব্যবহার করেন, আদারওয়াইজ শুধু লোকাল ট্রেনই চলে এই ট্রেন, মানে এই স্টেশনটা থেকে। ট্রেন এখান থেকে ছাড়বে 6:20-তে, এখন 5:20 বাজে। ট্রেনটা দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে যাই, তারপরে আবার বাকি কথা হচ্ছে।
এখন বাজে 5:40। আমরা ওই 5:30 নাগাদ ট্রেনে উঠে পড়েছি, পুরো লাগেজ ফাগেজ রেখে একদম সেট হয়ে গেছি। ট্রেনটা স্টেশনে দেওয়াই ছিল 5 নম্বর প্ল্যাটফর্মে, এবং এই ট্রেনটার নাম্বার হচ্ছে 12759, চেন্নাই এগমোর টু হায়দ্রাবাদ ডেকান চারমিনার সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা বর্তমানে চেন্নাই বিচ স্টেশন থেকে ছাড়ছে। এটা কালকে হায়দ্রাবাদ গিয়ে পৌঁছবে ওই সকাল 8:10-এ। হায়দ্রাবাদের আগের স্টপেজ আছে সেকেন্দ্রাবাদ, চাইলে আপনারা সেকেন্দ্রাবাদেও নামতে পারেন। আমাদের যদিও এখনও হায়দ্রাবাদেরও কোনো হোটেল বুক করা হয়নি, চেন্নাইতে হোটেল বুক নিয়ে যা হলো, আজকে আমি দেখি ওখানে ফোন টোন করে মোটামুটি একটু কথা বলে রাখার ইচ্ছা আছে। এখন এখানে কম্পার্টমেন্টেও কেউ এখনও আসেনি, মানে আমাদের কূপটাতে এখনও কেউ আসেনি, ফাঁকাই রয়েছে, পুরো ট্রেনটাই ফাঁকা ফাঁকা রয়েছে। ফাঁকায় ফাঁকায় এখন এই বাথরুমের জায়গাটা দেখিয়ে নিই, যেহেতু কেউ আসেনি। এইটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা সুন্দর হ্যান্ড ওয়াশ দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে দুদিকে দুটো টয়লেট রয়েছে, এখনও তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটাতে হচ্ছে ইন্ডিয়ান, সাথে বেসিন, হ্যান্ড ওয়াশ, আয়না, ফিটেড উইথ বায়ো টয়লেট সিস্টেম। সেম এদিকে রয়েছে ওয়েস্টার্ন, ঠিক আছে, টিস্যু ফিস্যু সব দিয়ে দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ট্রেনের কালারটাও একদম অন্যরকম, অনেকদিন বাদে এরকম কালারের ট্রেনে উঠলাম। বাইরের দিকে যাই। আচ্ছা, বেসিক্যালি এই ট্রেনটাতে 4টে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, 6টা স্লিপার ক্লাস রয়েছে, 6টা 3AC রয়েছে, 3টে 2AC রয়েছে, আর একটা ফার্স্ট ক্লাস রয়েছে। এই হলো পুরো টোটাল ট্রেনের অ্যারেঞ্জমেন্ট। আর আমাদের এই যে 3AC-তে যাচ্ছি, 3AC ভাড়া পড়েছে এখান থেকে হায়দ্রাবাদ পর্যন্ত পার হেড 1200 টাকা করে। বাদবাকি সব কিছুর ভাড়া আপনারা দেখে নিতে পারেন IRCTC-তে গিয়ে, অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকেও চেক করে নিতে পারেন। বাইরে এখন ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তার কারণ এই যে স্টেশন, জাস্ট স্টেশনটা ক্রস করলেই কিন্তু এখানে সমুদ্র, ওই জন্যই এই স্টেশনটার নাম চেন্নাই বিচ, মানে জাস্ট স্টেশনের ওপারেই সমুদ্র রয়েছে, আর সুন্দর একেবারে বিচের হাওয়া দিচ্ছে বিচ স্টেশনে। পুরো স্টেশনটাকে রেনোভেট করছে, মানে ঠিক আমাদের ওই কলকাতা স্টেশন বা সাঁতরাগাছি, শালিমার স্টেশনগুলোকে যেরকম সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হচ্ছে, এই স্টেশনটাকেও এনারা ওরকম সাবস্টিটিউট হিসেবে ইউজ করছেন, এবং রেনোভেশন করে আরও ভালো করা হচ্ছে এই স্টেশনটা। অদূর ভবিষ্যতে এই স্টেশনের মানে চাকচিক্যটা বেড়ে যাবে অনেক, সেটা বোঝা যাচ্ছে। 6:20-তে ট্রেন ছাড়ার কথা ছিল, 6:18-তে ট্রেন ছেড়ে দিয়েছে। এ মনে হয় সেই ফ্লাইটের মতন, আগে সব বোর্ডিং হয়ে গেছে, সেজন্য ট্রেন ছেড়ে দিয়েছে। আশা করি সবাই ট্রেনটা পেয়ে গেছেন। আমরা তো যাচ্ছি চেন্নাই থেকে হায়দ্রাবাদের পথে, আর আপনারা যারা সরাসরি কলকাতা থেকে হায়দ্রাবাদ পৌঁছতে চাইছেন তারা ধরে নেবেন ফলকনামা এক্সপ্রেস অথবা ইস্ট কোস্ট এক্সপ্রেস। হায়দ্রাবাদ পৌঁছানোর জন্য এই দুটি হলো সেরা ট্রেন। এছাড়াও আরও কয়েকটি ট্রেন রয়েছে, যার বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন সময় হয়েছে ঘড়িতে ঠিক 9:32। নেল্লোর স্টেশন থেকে খাবার চলে এসছে। রেল রেস্টোতে অর্ডার দিয়েছিলাম আজকে। রেল রেস্টো থেকে আমি নিয়েছিলাম একটা চিকেন নুডলস আর একটা থামস আপটা আমি ব্যাগে ঢুকিয়ে রাখলাম, ছোট্ট পুচকি একটা থামস আপ, এই যে, আর এই চিকেন নুডলস। টোটাল অর্ডারটা আমার পড়েছে 306 টাকা। একদম ঠিকঠাক টাইমে ডেলিভারি দিয়ে গেছে। 2 মিনিট স্টপেজ টাইম ছিল। নেল্লোরে যদিও ওই 20 মিনিট মতন লেটে ঢুকেছে। একটু আগে আমরা ওই পেন্না নদী ক্রস করলাম নেল্লোর ব্যারেজটা থেকে, মানে কিছুটা ওখান থেকে মানে ট্রেনের ভেতর থেকে কভার করার চেষ্টা করলাম। ভিডিওটা এত সুন্দর লাগছে, আকাশে চাঁদটা উঠেছে, নিচে পেন্না নদী, আর তার সাথে ওই নেল্লোর ব্যারেজ, অসাধারণ। যাই হোক, আর দেরি করবো না। এর সাথে একটা গ্রিন চিলি সস দিয়েছি এইটুকু, ও খেয়ে দেখি। পাশের বাড়িতে লোকজন লাইট ফাইট অফ করে দিয়েছে সবে বলে, অসুবিধার কিছু নেই, খাওয়া দাওয়া করে নি। এটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে, আর একদম আমি যেরকম চাইলে স্পাইসি ওরকমই করেছে, খুব সুন্দর। ডিনার সেরে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে সকালবেলা আবার আপনাদের সবার সাথে কথা হচ্ছে। আজকের মতো সবাইকে শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ স্টেশন। আমরা চলে এসেছি 791 কিলোমিটার পথ অতিক্রম করে, একদম তামিলনাড়ুর
রাজধানী শহর থেকে তেলেঙ্গানার রাজধানী শহরে। আর হায়দ্রাবাদে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 8:10-এ, বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে ট্রেন। এখন 7:39 বাজে, একদম হায়দ্রাবাদ স্টেশনেই ঢুকে গেছে। হায়দ্রাবাদ স্টেশনের এটা মোস্ট প্রবাবলি 4 নম্বর প্ল্যাটফর্ম, হ্যাঁ 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে ট্রেনটা। খুব ভালো জার্নিটা ছিল, একদম স্মুথ ট্রেন জার্নি, এবং প্রত্যেকটা স্টেশন এত সুন্দর। অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তারপরে সেকেন্দ্রাবাদে ঘুম ভেঙে গেছিলো। সেকেন্দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ ঢুকতে পুরো রাস্তাটা দেখলাম দারুণ সুন্দর সুন্দর পার্ক রয়েছে। যাই হোক, এইবার সব লাগেজপত্র নিয়ে নেমে আবার যেখানে যে হোটেলে থাকবো সেখানে যাই, সবটাই থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে যাচ্ছি, আর এই জায়গাটায় হচ্ছে টিকিট কাউন্টার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চত্বর। আর এখানে নেমে যেটা বুঝতে পারছি, এখানে কিন্তু ভীষণ মিষ্টি একটা ঠান্ডা রয়েছে। মানে এখন এই 18-19 ডিগ্রি টেম্পারেচার হবে, বেশ ভালো লাগছে। মানে চেন্নাইয়ের থেকে এখানে ঠান্ডাটা কিন্তু একটু বেশি। চলুন এখন স্টেশনের বাইরের দিকে যাওয়া যাক। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু শুরু হয়ে গেছে সকালবেলা। আর স্টেশনের বাইরে থেকে স্টেশনটা দেখতে এইরকম লাগছে। বাইরে বেরিয়েই এখানে রয়েছে প্রচুর হলুদ অটো, তাছাড়া 4 হুইলার রয়েছে। আমরা অটোতে কথা বলছি কারণ কালকে একটা হোটেলের সাথে প্রাইমারিলি একটু কথা হয়েছে, সেইখানে যাব, কিন্তু বুক ফুক কিছু করিনি। গিয়ে যদি পছন্দ হয় তাহলেই একমাত্র মানে সেখানে থাকবো। কিন্তু কি বলুন তো, অটোতে না একটা হোটেলের নাম না বলে দিলে ওরা ওদের ইচ্ছা মতো হোটেলে নিয়ে যায়, সেখান থেকে আবার কমিশনের ব্যাপার থাকে, আমাদের ভাড়াটা বেড়ে যায়। সেই কারণেই আমি ভাবলাম যে একটা হোটেলের নাম বলে সেখানে চলে যাই, তারপর দেখছি কি করা যায়। তো এই করে এখান থেকে মোটামুটি ওই 7 কিলোমিটার দূরে একটা হোটেলে যাচ্ছি এখন আমরা। একটা অটোর সাথে কথা হয়েছে, অটোতে করে চলে যাব। এই দাদা চলে এসছেন, এই দাদার অটোতে করে এবার আমরা চলে যাব। আমরা যাচ্ছি NH 163 ধরে, আর ওপরে দেখা যাচ্ছে যেটা ফ্লাইওভারের মতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেট্রো লাইন। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমি কলকাতার রাস্তা দিয়েই রয়েছি আর কি, ওই রুবি বাইপাসের ওই জায়গাটাতে। এই যে অ্যাসেম্বলি মেট্রো স্টেশন, তার পাশ থেকে যাচ্ছি আমরা এখন। পুরো শহরটাই কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো, যেটা দেখে ভালো লাগছে। আর সব থেকে যেটা আমার চোখ টানছে, রাস্তার মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর পার্ক, নানান রংবাহারি ফুলও হয়ে আছে। এটা হচ্ছে গুন পার্ক, এই যে সাইডের পার্কটা। হ্যাঁ, ও এই অ্যাসেম্বলি, আচ্ছা আচ্ছা, একদম অ্যাসেম্বলির পাশ থেকে এখন আমরা যাচ্ছি। কি সুন্দর, রেনোভেশনের কাজও চলছে এখানে বোধহয়। সামনে মহাত্মা গান্ধীর একটা বিরাট বড় মূর্তি। তেলেঙ্গানা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গেট নাম্বার 1। আমরা ডান দিকে মেকে গেলাম এবার। আমার সামনে এখন রয়েছে এখানকার মানে তেলেঙ্গানা সেক্রেটারিয়েটের বিল্ডিং। কি বিরাট সুন্দর এই বিল্ডিংটা, বাপরে বাবা, হোটেলটা কি বিরাট। नहीं नहीं ये नहीं है हमारा। এটা হচ্ছে তেলেঙ্গানা টাল্লি ফ্লাইওভার। হ্যাঁ, আরে বাপরে, এটার সাউথ ইস্ট গেটটা, এইটা বিরাট। এই যে লুম্বিনী পার্ক, এইটার ছবি কত দেখেছি, পুরো প্রদীপের মতো। লুম্বিনী পার্ক তো হায়দ্রাবাদের একটা অন্যতম টুরিস্ট স্পট। এইটা তো মানে সেই পুরো মাইসোর প্যালেসের মতো লাগছে, কি দারুণ। ক্যামেরা তো বন্ধ করার উপায় নেই, দেখছি যা অবস্থা। এটা হচ্ছে মনে হচ্ছে হোয়াইট হাউস অফ তেলেঙ্গানা। সাংঘাতিক সাংঘাতিক সুন্দর। সেই হুসেন সাগর, বাপরে, মানে যারা জানেন না তাদের জন্য, মানে কেউই হয়তো খুব একটা জানবেন না। হ্যাঁ, একদম হুসেন সাগর লেকের মাঝখানে গৌতম বুদ্ধের ওই স্ট্যাচু দেখা যাচ্ছে। আমাদের এই হুসেন সাগরে প্রথম আসা হচ্ছে সে একেবারে প্রথম দিকে। গোয়া যাওয়ার সময় ফ্লাইটে আমাদের লেওভার দিয়েছিল হায়দ্রাবাদে কিছুক্ষণ, মাঝরাত, তখন মনে হয় রাত 12টা-1টা বাজে। সেই হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ভাড়া করে হুসেন সাগরে এসেছিলাম। সেই রাত্রিবেলা হুসেন সাগরে এসে যা ভালো লেগেছিল, যা ভাইব দেখেছিলাম, লোকজন এত সুন্দর, মানে সেফ সিকিউর। সেই সময় থেকে আমাদের উইশ লিস্টে ছিল হায়দ্রাবাদ সিটি, মানে হায়দ্রাবাদে একবার আসতেই হবে, এত সুন্দর। कौन सी गार्डन है? एनटीआर गार्डन।
এনটিআর গার্ডেনটাও আরেকটা খুব দর্শনীয় স্থান, খুব সুন্দর একটা পার্ক। ও আম্বেদকরের স্ট্যাচুটা এইখানে না, বিরাট বড় আম্বেদকরের স্ট্যাচুটা। বা আমাদের তো পুরো সাইট সিইং হতে হতে যাচ্ছে, দেখতে পাচ্ছি দারুণ। বাহ, ফুলগুলো কি সুন্দর লাগছে বাবা, কালারটা যেরকম সুন্দর আর একদম সবুজের ব্যাকগ্রাউন্ডে। ওই যেটা বলছিলাম তখন, মানে কথাটাই কমপ্লিট করতে পারছি না, এত চারিদিকে সুন্দর সুন্দর জিনিস এসে যাচ্ছে। সেই তখন ভেবেছিলাম যে হায়দ্রাবাদে এসে হায়দ্রাবাদ সিটিটাকে একটু এক্সপ্লোর করব, কারণ এত সুন্দর একটা শহর, এত নিরাপদ, এত মানে সাজানো গোছানো। সেই প্রথম হায়দ্রাবাদে আসা, আর এই সেকেন্ড টাইম। কত সুন্দর করে ডেকোরেট করা, পুরো টেরাকোটার ডিজাইনে করা এই ব্রিজটা দেখতে পাচ্ছি। এই যে ফ্লাইওভারটা থেকে নামলাম, পুরো ফ্লাইওভারটা হচ্ছে মানে টেরাকোটার এরকম টপ দিয়ে সাজানো। ভাইয়া আভি ইস সাইড জানা হ্যাঁ। হ্যাঁ, এখানে বাবা পার্টি প্রচারের কায়দাটাও দারুণ বাবারে। আর এইখান থেকেই আমরা ধরে নিলাম রাজভবন রোড, ওইদিকে রাস্তাটা NH65, আর এই হচ্ছে আমরা রাজভবন রোডে ঢুকে গেলাম। রাস্তাঘাট সত্যি মানতে হবে ঝাঁ চকচকে করে রেখেছে, ফুলগুলোর কালার কি সুন্দর বাপরে। আমরা চলে এসেছি আমাদের হায়দ্রাবাদের আস্তানা আওয়ার নেস্টে। এত সুন্দর কোজি একটা ঠিকানা আমরা পেয়েছি কিন্তু গুগল থেকে সার্চ করেই, এবং এখানে এসে দেখে তারপরে আমরা চেক ইন করলাম, কারণ অনেকটা কম খরচে আমরা পেয়েছি। এটা হচ্ছে বাইরের চত্বরটা, একটা অ্যান্টিক লুক আছে, আর এটা হলো রিসেপশন। আমরা বেশ খানিকক্ষণ আগেই এসেছি, রুম একদম ফাঁকা ছিল না বলে একটু টাইম লাগলো। এখন 10টা বাজে, আমরা চেক ইন করছি, রুম ফাঁকা হয়ে গেছে, আর লিফট আছে আমাদের সেকেন্ড ফ্লোরে রুম, এখান থেকে চলে যাব সেকেন্ড ফ্লোরে। ওয়েলকাম টু মাই রুম, রুম নাম্বার 205। ছোট্ট একটা কুইন সাইজ বেড রয়েছে, বেডের ওপর দুটো ছোট ছোট পেন্টিং রয়েছে, একদম ছিমছাম ডেকোরেশন। এই হলো টোটাল রুমটা। টাওয়েল ফাওয়েল দিয়ে দিয়েছে, একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, এর মধ্যে ব্ল্যাঙ্কেট আর হ্যাঙ্গার দেওয়া। এইখানটাতে একটা চেয়ার আছে আর জানলা আছে, এইটা বেশ ভালো। ঘরের ডিজাইনটা বেশ অন্যরকম, পুরানো দিনের মতো। এই যে এই জানলা, তার পাশে একটা ড্রেসিং টেবিল, সাজুগুজু করার জায়গা, একটা টিভি, ফ্যান, এসি আছে, আর এইটা হচ্ছে বাথরুম। বোঝাই যাচ্ছে যে অনেক দিনের পুরাতন। গরম জল ডিরেক্ট ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে শাওয়ার, কোমোড, আর এদিকে বেসিন, আয়না। বাস, এই হলো টোটাল রুম। এই রুমটার ভাড়া আমার পড়ছে 1500 টাকা করে উইথ ব্রেকফাস্ট। আমার কাছে এটা বেশ ভালো মনে হয়েছে, সেজন্য এই রুমটা আমি চুজ করেছি। আপনাদের যদি মনে হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করে চলে আসতে পারেন। যদি না আসেন তাহলে এখানে আরও অনেক হোটেল রয়েছে আশেপাশে, সেগুলোতেও যোগাযোগ করে চলে আসতে পারেন। তবে আমার মনে হয় যে এখানে আসার আগে হোটেলটা বুক করে আসলে আরেকটু ভালো অপশান আপনারা পেতে পারেন, মানে আমিও পেতে পারতাম যদি আমি আগে বুক করতাম। দুপুর এখন 1টা বাজে, আমরা বেরোলাম আমাদের হোটেল আওয়ার নেস্ট থেকে। কি কি আজকে দেখা যায় সেটা দেখি। এখানে অসংখ্য দেখার জায়গা আছে। হায়দ্রাবাদ তো মানে প্রকৃতি, ইতিহাস, পর্যটনের একদম সেরা একটা জায়গা। আজকে যেটুকু কভার করা যায় সেটুকুই থাকবে আজকের ভিডিওতে, বাদ বাকি মেন হায়দ্রাবাদ একদিনের পুরো ট্যুর আসছে আগামী পর্বের ভিডিওতে। আর এখানেও কিন্তু ঘোরার জন্য এই ওলা অটোই নিয়ে নিয়েছি। এই ওলা অটোতে করেই আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, মানে আলাদা করে কোনো গাড়ি আর বুক করলাম না। এই শহরটাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। কেন হায়দ্রাবাদকে ইন্ডিয়ার হাইটেক সিটি বলে সেটা এখানে না আসলে ঠিক বোঝা যাবে না। প্রতি পদক্ষেপে আপনাকে মানে বুঝিয়ে দেবে কতটা টেকনোলজিক্যালি এনরিচড এই শহর। চলে এলাম হায়দ্রাবাদের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত সেই প্যারাডাইজ রেস্টুরেন্টে। হায়দ্রাবাদে আসলে তো হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করতেই হবে, আর সেইটা টেস্ট করার একটা অনবদ্য সুন্দর জায়গায় প্যারাডাইজ রেস্টুরেন্ট। চলুন গিয়ে দেখি জায়গা পাই কিনা, আর কীরকম খাবার দাবার হয় সেটাও বলবো। আর আমি দেখতে পাচ্ছি প্যারাডাইজের একেবারে উল্টো দিকে রয়েছে জ্যাম জ্যাম। এই জ্যাম জ্যামে আমরা খেয়েছিলাম ভোপালে।
মানে বোঝাই যাচ্ছে এটা একেবারে বিরিয়ানি হাবে এসে পৌঁছে গেছি, সুতরাং কোনো চিন্তা নেই। আসুন, পুরো একটা মানে মেলা হচ্ছে মনে হচ্ছে এখানে। 3টে ফ্লোর আছে এখানে, আমরা 3rd ফ্লোরে এলাম কারণ 3rd ফ্লোরেই জায়গা রয়েছে, অন্যান্য ফ্লোরে জায়গা নেই, এত ভিড়, পুরো ফুল। তা যাই হোক, জায়গা যে পেয়েছি, কোথাও মানে ওয়েট করতে হয়নি এই অনেক। এবার অর্ডারটা দেব, সামনে রয়েছে মেনু কার্ড, ধামাকেদার একটা খাওয়া দাওয়া হবে। চলে এসেছে আমাদের স্টার্টার রেশমি কাবাব। বাস 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 बस यहाँ पर ही रहने दीजिए, यहाँ पर बिरयानी कब आएगा? अभी ला दे। কাবাবটা একটু টেস্ট করি। হ্যাঁ, রেশমি কাবাব যেরকম একদম সাদা হয়, এটা কিন্তু একদম সাদা নয়, একটু হলদে ভাব আছে। এর সাথে যেটা করতে হয়, হালকা একটু লেবু দিতে হয় এরকম করে। ওর সাথে এটাও দিয়েছিল, এটা তো দেখতেই পাইনি, মানে 4টে বোল দিয়ে গেছে। ভীষণ সুন্দর, দারুণ খেতে, পুরো গলে যাচ্ছে মুখের মধ্যে, অসাধারণ কাবাবটা। আচ্ছা, বাই দ্য ওয়ে দামগুলো বলে দিই। এই রেশমি কাবাবটা 1 প্লেট আমার দাম পড়েছে 379, এটাতে দিয়েছে 8 পিস। আর বিরিয়ানি যেটা স্পেশাল নিজামি চিকেন বিরিয়ানি দিয়েছি, যেটা দাম পড়েছে 599। চলে এসেছে আমাদের ধামাকেদার বিরিয়ানি, নিজামি স্পেশাল চিকেন বিরিয়ানি। 2টো পিস চিকেন রয়েছে বড় বড়, তার সাথে সুন্দর রাইস। কাবাবটা খেতে আমি মুগ্ধ হয়ে গেছি, অসাধারণ। বাস, আচ্ছা এক ফ্রেশ লাইম সোডা দেনা, হ্যাঁ ফ্রেশ লাইম সোডা। এবারে সেই শুভক্ষণ এসেছে যেখানে আমি খেয়ে বলবো যে এই বিরিয়ানি আমাদের কলকাতার বিরিয়ানিকে কি টেক্কা দিতে পারলো কি পারলো না। হেভেনলি পুরো একটা ফিলিং। চিকেনের এরকম কোয়ালিটি, এত সফট চিকেন আর এরকম ফ্লেভারগুলো পুরো মানে ফ্লেভারের ব্লাস্ট হচ্ছে মুখের মধ্যে, অসাধারণ, অ্যামেজিং, মুগ্ধ হয়ে গেলাম। কাবাবটা যেরকম সুন্দর, বিরিয়ানিটা অসাধারণ। এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি, এত মানুষ এমনি এমনি আসছেন না বাবা, সিরিয়াসলি কোয়ালিটি আছে। ফুড এসব কিছু লাগবে না, বিরিয়ানিটা একাই 100, অসাধারণ। ঠিক আছে, খেয়ে নিই, আর খাবার দাবারে নজর দিতে হবে না। আপনারাও যখন আসবেন চোখ বন্ধ করে এখানে চলে আসবেন, এখানে এই বিরিয়ানিটা ট্রাই করবেন। ও বাপরে, যা সাংঘাতিক খাওয়া দাওয়া করে উঠলাম, এরপর আর ঘুরতে কি বেরোবো, মনে হচ্ছে বিছানা বালিশ দিয়ে শুয়ে ঘুমাই। লাইফের সেরা বিরিয়ানি খেলাম, সিরিয়াসলি বেস্ট বিরিয়ানি টিল ডেট। এত ভালো, এত টেস্টি, চিকেন তো অগুন্তি ছিল, মানে তখন জাস্ট ওটা খুলে 2টো চিকেন বের করেছিল, ভেবেছিলাম ওই 2টোই চিকেন রয়েছে। যত ভেতর থেকে রাইস নিচ্ছি তত চিকেন আসছে, মানে এতগুলো হাড় এখানে জমা হয়েছে। এবার চিকেনটা যে কোন জাদুতে এরা রান্না করেছেন, মানে এত সফট আর এত টেস্টি, সব বিরিয়ানি ফেল হয়ে গেছে। আমার এতদিন খুব গর্ব ছিল যে কলকাতার বিরিয়ানির ওপরে ভাই কোনো বিরিয়ানি নেই, সে যেই হোক না কেন। আজকে বুঝলাম যে অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি কাকে বলে। আমার গর্ব সব ভেঙে চুরে তছনছ হয়ে গেল, কিন্তু তাতে আমি হ্যাপি, কারণ ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে, প্রত্যেকে খুব ভালোভাবে খাচ্ছেন, এত মানুষ এখানে আসছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আমি বলবো আপনারা যদি হায়দ্রাবাদ আসেন, এই মানে প্যারাডাইসে খাবার জন্য একটা বেলা অন্তত রাখুন, মানে এটা একটা অনবদ্য লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এনটিআর গার্ডেনে,
মানে একদম হুসেন সাগরের পাশেই, রাস্তার ওই পারে হুসেন সাগরের পাশ থেকে এলাম, এসে একদম এই রাস্তার এই দিকে, মানে এখানে সকালবেলা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তখন আপনাদের দেখিয়েছি। এই পার্কটাতে এখন যাব, চলুন। এটা এখানকার বিখ্যাত একটা পার্ক, এনটিআর গার্ডেন। 20 টাকা করে টিকিট কাটলাম, পার হেড 20 টাকা করে টিকিট। কিন্তু এখানে ক্যামেরার, মানে আমাদের অ্যাকশন ক্যামেরা, স্টিল ক্যামেরা সব কিছুর ওইখানে ভিডিও কী বলে ব্যাটারি নিয়ে রেখে দিল। আমি জানি না সেটা কতটা সেফ, তাই জন্য এখানে বেশি সময় দেবো না, ভেতরটা ঘুরেই জাস্ট বেরিয়ে যাবো। হায়দ্রাবাদের এনটিআর গার্ডেন শহরের মাঝখানেই একটা সবুজ শান্ত সাজানো জায়গা। চারিদিকে সুন্দর করে সাজানো লন, ফোয়ারা আর থিমেটিক গার্ডেনের ডিজাইন, সব মিলিয়ে ফ্যামিলি টাইম কাটানোর একটা পারফেক্ট ডেস্টিনেশন। ভেতরে ছোট ছোট ক্লিপিংস, ডেকোরেটিভ স্পট আর পার্ক এরিয়া এমনভাবে বানানো যেখানে দাঁড়ালেই ছবি তুলতে ইচ্ছা করে। এছাড়া বাচ্চাদেরও নানান অ্যাক্টিভিটি রয়েছে। সত্যি বলতে কি, আমরা এখানে অনেক কিছু শ্যুট করার প্ল্যান করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ক্যামেরার ব্যাটারি রেখে দিয়ে আসতে হয়েছিল, তাই ভিডিও ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা কিছুই কাজে লাগাতে পারিনি। আজকের এই ভ্লগে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সবটাই কিন্তু আমাদের মোবাইলে তোলা ছোট ছোট মুহূর্ত। এনটিআর পার্ক থেকে বেরিয়ে এলাম, একটা অদ্ভুত নিয়ম দেখলাম সত্যি এখানের পার্কে। মানে ঠিকঠাক মন নিয়ে আমি ভিডিও বানাতেও পারিনি, প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ ব্যাটারিগুলো জাস্ট এমনি কাগজে মুড়ে আমি রেখে গেছি ড্রয়ারের মধ্যে। সেই ড্রয়ারে তালা ফালা কিচ্ছু নেই, ওরা লোককে চেক করতে ব্যস্ত। বিভিন্ন জায়গায় লেখা রয়েছে বিওয়্যার অফ পিক পকেটস। তো আমি ভাবছি যে আমি ব্যাটারিগুলো আদৌ গিয়ে পাবো কিনা, না আছে কোনো ক্লোক রুম, না আছে ভিডিও করার জন্য কোনো চার্জ। মানে অদ্ভুত লাগলো এটা আমার কাছে। সকলের হাতে মোবাইল রয়েছে, আইফোন রয়েছে, ব্যাটারি যদি খুলেই নিতে হয় তাহলে ক্যামেরাটা রাখার ব্যবস্থা করা উচিত, সেটাও নেই। যাই হোক, এই ব্যাপারগুলো আমার একটুখানি খারাপই লাগলো। বেরিয়ে এলাম ওই জন্য, বেশি মানে অনেকক্ষণ ঘোরা যেত, অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু সেটা আর দেখাতে পারলাম না। এই সাইডে আম্বেদকরের মূর্তির কাছে একটুখানি যাই, তারপরে আমরা হুসেন সাগরে লুম্বিনী পার্কের দিকটাতে যাব। এই যে জায়গাটা রয়েছে, এই পুরো চত্বরটা কিন্তু বি.আর. আম্বেদকরের এই স্ট্যাচুটিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। বিরাট উঁচু এই বি.আর. আম্বেদকরের স্ট্যাচুটা এখানে পুরো হায়দ্রাবাদের প্রাণকেন্দ্র হুসেন সাগরের পাশে তৈরি করা হয়েছে, এবং যেটা কিন্তু এই শহরের একটা ঐতিহ্য। এবং অবশ্যই বি.আর. আম্বেদকর আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাসে যে অবদান রেখে গেছেন, তাকে সম্মান জানানোর জন্য এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। বি.আর. আম্বেদকর যে ছিলেন জানি ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী, সেই জন্য তার হাতে কিন্তু ভারতের সংবিধানও রয়েছে। এবং অবশ্যই আমরা যেটা জানি যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম প্রধান একজন ছিলেন এই বি.আর. আম্বেদকর। দেখে নিন হায়দ্রাবাদের এই বিরাট বড় বি.আর. আম্বেদকরের স্ট্যাচুটি। এই একটা পার্ক, মানে এটা নাকি পার্কের এন্ট্রি গেট, আলাদা লেভেলের এই লুম্বিনী পার্ক। এখানে আসছি একটু বিড়লা মন্দির থেকে ঘুরে আসি, তারপরে এসে এই লুম্বিনীতে ঢুকবো। অটো থেকে নেমে এরকম সরু গলি দিয়ে পায়ে হেঁটে বেশ খানিকটা আসতে হবে, আর দুদিকে প্রচুর এইসব দোকানপাট রয়েছে। সাজের জিনিসের দোকান বেশি দেখতে পাচ্ছি, এছাড়া আরও অন্যান্য টুকটাক খাবার দাবারের দোকান এটা সেটা রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এখানে এসে দেখছি প্রচুর স্কুটি বাইক এরকম রাখা রয়েছে, এগুলো কোন দিক দিয়ে এসেছে কে জানে। আমরা চলে এসেছি বিড়লা মন্দির প্রাঙ্গণে। আসলে এই মন্দিরের নাম শ্রী ভেঙ্কটেশ্বরা মন্দির। মন্দিরের টাইমিং প্রত্যেক দিন সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। এইখান থেকে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। হেঁটে কিছুটা উপরের দিকে উঠে আসলে সামনে ছোট একটি মন্দির, তার মধ্যে এরকম বিষ্ণু দেবতার মূর্তি রয়েছে কালো পাথরের। আর এই যে সামনে হলো এই বিড়লা মন্দির। বাহ, দারুণ সুন্দর, একদম অন্যরকম সাদা পাথরের মন্দির, আবার পিছনে এমনি ন্যাচারাল পাথরও রাখা রয়েছে, মানে পাহাড়ি। এটা অ্যাকচুয়ালি জায়গাটা একটা পাহাড়ের ওপর, যেটা বোঝা যাচ্ছে। এই রে, এখানে তো জুতো এইভাবে রেখে যেতে হবে, আলাদা করে জুতো রাখার জায়গা নেই, এ তো মুশকিল।
1976 সালে শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লার উদ্যোগে নির্মিত এই মন্দিরটি প্রায় 10 বছর ধরে তৈরি হয়েছিল, আর তারপর থেকেই এটি হায়দ্রাবাদের অন্যতম প্রধান দর্শনীয় ও পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত। ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা এই শান্ত পবিত্র স্থান ভক্তি আর সৌন্দর্যের এক অনন্য মিলন। বিড়লা মন্দিরের ওপরের প্রাঙ্গণ থেকে ঘুরে এলাম। ওপরের প্রাঙ্গণে কিন্তু একদম ওপর অবধি যাওয়ার জন্য কোনো ক্যামেরা অ্যালাউড নয়, সেজন্য একদম ওপর অবধিটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে যদি আপনারা একদম ওপর অবধি যেতে পারেন, সেক্ষেত্রে একদিকে যেমন ওখান থেকে অপূর্ব সুন্দর লুম্বিনী পার্ক, হুসেন সাগর সহ সমগ্র হায়দ্রাবাদ শহরের ভিউ পাবেন, ঠিক তেমনই তার উল্টো দিকে পাবেন চমৎকার সানসেট ভিউ। তো এই সময়টায়, এই বিকেল টাইমটাতে আসলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এখন এই 5টা বাজে, 5টা সাড়ে 5টা নাগাদ এখান থেকে আসলে কিন্তু দারুণ সানসেট আর তার সাথে এদিকের ভিউটা দারুণ পাওয়া যাবে। চলুন এবার আমরা যাই লুম্বিনী পার্কের দিকে। ঘড়িতে এখন সময় ঠিক বিকেল 5:20। 20 টাকা দিয়ে আমরা চলে এসেছি লুম্বিনী পার্কের গেটের সামনে। অসাধারণ একটা সূর্যাস্তের সাক্ষী হচ্ছি। আমার সামনে হচ্ছে সূর্যাস্ত, কিন্তু সেটার প্রতিফলন এত অনবদ্যভাবে গিয়ে পড়েছে লুম্বিনী পার্কের একদম যে স্ট্রাকচারটা করা আছে তার উপরে। পুরো আয়নার মতো জায়গাটার একটা রিফ্লেকশন হচ্ছে, সাথে সূর্যটার রিফ্লেকশন, চমৎকার লাগছে, একদম অনবদ্য ব্যাপারটা। এবং ঠিক তারপরে পাশেই এইখানে হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে আমাদেরকে ভিতরের দিকে ঢুকতে হবে। কিন্তু এই যে পার্কের একটা মানে স্ট্রাকচার করেছে এবং সেটা এমন মেটেরিয়াল, সেটা অনবদ্য। আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে সেক্রেটারিয়েট বা মন্ত্রণালয়, যেটা তেলেঙ্গানা স্টেট গভর্নমেন্টের, একদম তেলেঙ্গানার হোয়াইট হাউস বলা হয় যেটাকে, সেটাও কিন্তু অনবদ্য লাগছে, দারুণ লাগছে। ওদিকে মানে সূর্যের আলোটা পড়ছে, তো সানসেটের লাইটটা পড়ছে সাদা বিল্ডিংটার ওপরে, উফ। আর এখানে লাল লাল বেলুনগুলো বিভৎস লাগছে, ওয়াও। লুম্বিনী পার্কে প্রবেশের জন্য আমাদের এন্ট্রি টিকিট লাগবে 20 টাকা করে মাথা পিছু। 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা করে মাথা পিছু। এর টাইমিং হচ্ছে প্রত্যেকদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এখানে ব্যাগ ট্যাগ সমস্ত চেক করে আমরা অনলাইন টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এইবার তাড়াতাড়ি যাই আমাদের বোটিংয়ের দিকে। এখানেও কিন্তু বিভিন্ন রকমের নাগরদোলা আছে দেখছি। ভেতরে বিরাট জমজমাট ভাইব, বাপরে। আর এত ভিড় আজকে, একে তো রবিবার আর তার উপরে এই পুরো ফেস্টিভ সিজন চলছে, মারাত্মক ভিড় হয়েছে। সামনে সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে পুরো ওয়াটার ফাউন্টেনের। আচ্ছা, এখানে বোটিংয়ের বিভিন্ন রকমের চার্ট রয়েছে, এক ঝলক দেখে নিন। এখানে স্পিড বোট রয়েছে 500 টাকা, ফ্যামিলি বোট 700 টাকা, রাজা হামসা ফ্যামিলি বোট 700 টাকা, এদিকে বুদ্ধা ভিজিট 100 টাকা বড়দের জন্য, চিলড্রেনদের 50 টাকা, ডান্স বোটটা আবার কি, অ্যাডাল্টদের 150 টাকা, বাচ্চাদের 100 টাকা। আমাদের এই বুদ্ধা ভিজিটটা করার ইচ্ছা আছে, যেটাতে ওই বুদ্ধার স্ট্যাচুটা পর্যন্ত নিয়ে যাবে। দেখি এর টিকিটটা কোত্থেকে পাওয়া যায়। বুদ্ধা স্ট্যাচু ভিজিটের জন্য টিকিট কেটে নিলাম, ক্যাশ কাউন্টার থেকে টিকিট কাটলাম, তাই তাড়াতাড়ি হলো। পার হেড 100 টাকা করে ভাড়া পড়লো। কয়েক হাজার লোকের পিছনে এখন লাইন, এই পুরো লাইন। আর এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, এক সেকেন্ড, এই যে বোট। আর আমরা যাব ওই যে বুদ্ধা স্ট্যাচুটা আছে ওইখানে অবধি। এই সবাই হচ্ছে বুদ্ধা স্ট্যাচুতে যাবে। বোটে উঠেই শুরু হলো অন্যরকম এক অভিজ্ঞতা। লুম্বিনী পার্ক থেকে আমরা এগোচ্ছি বুদ্ধা স্ট্যাচু অফ হায়দ্রাবাদের দিকে। চারদিকে ভিড়, হাসি আর উত্তেজনা। আর ঠিক তখনই সূর্যাস্তের আলো পড়ছে হুসেন সাগর লেকের জলে। পাশে দেখা যাচ্ছে তেলেঙ্গানা সেক্রেটারিয়েট। সব মিলিয়ে মুহূর্তটা যেন সিনেমার এক ফ্রেম, সত্যি ম্যাজিক। এখন 6:07 হয়েছে, একদম বুদ্ধা মূর্তির পায়ের কাছে আমরা চলে এলাম। এই বুদ্ধা মূর্তিটা লেকের মাঝখানে প্রতিষ্ঠা করা হয়েছে 1992 সালে, আর এই মূর্তির উচ্চতা হচ্ছে 18 মিটার। নেমে গেছি বুদ্ধা আইল্যান্ডে। আমরা কিন্তু এখানে কতক্ষণ থাকবো বোট থেকে সেটা কিছু বলেননি। নিশ্চয়ই বাঁশি টাশি দেবেন বা কিছু একটা করে আমাদেরকে ডেকে নেবেন। বোটের সবাই এখানে নেমে গেছেন এবং যেখান থেকে আমরা নামলাম এটা কিন্তু ওই যে বুদ্ধা মূর্তিটা রয়েছে তার পিছন দিক, এবং চারিদিকে কিন্তু
বুদ্ধের নানান জীবন কাহিনীকে পাথরের মাধ্যমে খোদাই করা হয়েছে। আর এই পুরো আইল্যান্ডটা থেকে চারপাশটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এই সন্ধেবেলা আলো ঝলমলে বুদ্ধের মূর্তি, তার উপরে চাঁদ, অর্ধচন্দ্র, আর তার সাথে চারপাশের পুরো হায়দ্রাবাদ শহর, নেকলেস রোড, লুম্বিনী পার্ক একদিকে, ইন্দিরা পার্ক একদিকে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানে হায়দ্রাবাদকে এই রূপে না দেখলে হায়দ্রাবাদ সিটি ট্যুর কমপ্লিট হবে না। এই সামনে থেকে মূর্তিটা হচ্ছে ঠিক এই রকম। সামনে আবার একটা ফোয়ারাও করা রয়েছে, দারুণ সুন্দর, ফটোজেনিক এবং আলাদাই একটা অনুভূতি রয়েছে এই জায়গার। এখন সন্ধেবেলা হালকা ঠান্ডা মিষ্টি একটা হাওয়াও দিয়েছে, তার সাথে এই সামগ্রিক পরিবেশ। এবং সব থেকে আসার সময় ওই যে সেক্রেটারিয়েটের বিল্ডিংটা, ওর লাইটিংটা হওয়ার ফলে এত সুন্দর লাগছে। ঠিক তার পাশে বিড়লা মন্দির দেখা যাচ্ছে, তার পাশে লুম্বিনী পার্কের আলোটা দেখা যাচ্ছে, তার পাশে এদিকে নেকলেস রোড পুরো ঝলমল করে উঠেছে। এবার নেকলেস রোডকে কেন নেকলেস রোড বলা হয় সেটা কিন্তু এই সন্ধেবেলায় দেখলে বোঝা যাবে। তার কারণ এই যে আলো ঝলমলে আর কার্ভিং এই রাস্তাটা পুরো একটা নেকলেসের মতো ঝলমল করে, ঠিক মুম্বাইতে যেটা রয়েছে একদম ওই রকমই। আর এই হার্ট শেপের লেকটা এখানে কিন্তু তৈরি হয়েছিল অনেক দিন আগে, মানে 1562 সালে তৈরি করেছিলেন ইব্রাহিম কুতুব আলী শাহ নামে একজন। 5.7 স্কোয়ার কিলোমিটার জায়গার উপরে এই হার্ট শেপের লেকটা তৈরি করা হয়েছিল। আর তার মাঝখানে এই বুদ্ধের মূর্তিটা তৈরি করা হয়েছিল 1992 সালে। এখন বাজে ঠিক 6:45। আমরা ফেরার বোটে উঠে গেছি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে ঘুরে চলে আসতে হবে। এটা মানে এই সার্ভিসটা রাত 9:30 অবধি রয়েছে। তো আপনি চাইলে আরও বেশিক্ষণ থাকতে পারেন এই আইল্যান্ডে, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের মানে ইচ্ছা মতোই এই বোটে এসে উঠলাম, চাইলে আমরা মানে আরেকটু ওয়েট করতেও পারতাম। মানে যেটা আমার মনে হলো যে এই মানে আইল্যান্ডটাতে যদি একটু চা কফির দোকান থাকতো তাহলে খুব ভালো হতো, এখানে বসে একটু চা খেতে পারতাম। আদারওয়াইজ সময় কাটানোর জন্য খুব ভালো। আমরা এখন ফিরে যাচ্ছি, চাইলে আমরা আরও বেশিক্ষণ থাকতে পারতাম। আপনারা যখন আসবেন আপনাদের মন চাইলে আরও বেশিক্ষণ থাকতে পারবেন। মোটামুটি 5 মিনিটের মধ্যেই আবার চলে যাব লুম্বিনী পার্কে। বোটিং থেকে নেমে এবার আমরা যাচ্ছি লেজার শোয়ের দিকে। আচ্ছা, এই লেজার শোয়ের টিকিট কাউন্টারে দেখলাম মারাত্মক ভিড়, লাইন। 80 টাকা করে পার হেড টিকিট আছে, 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। 7:20 আছে ফার্স্ট শো, তারপরে সেকেন্ড শো আছে, আমি দেখতে পাচ্ছি না, দাঁড়ান কাছ থেকে গিয়ে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, সেকেন্ড শো আছে 8:20, 1 ঘন্টা বাদে। 2টো শো আছে, 7:20, 8:20। আপনাদের হাতে যদি সময় থাকে সেটা আপনারা দেখতে পারেন, বা সাথে যদি বাচ্চারা থাকে তাহলে দেখতে পারেন। আমরা এখানে ঢুকছি না, বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সাউথ ইন্ডিয়া সিরিজের নতুন আরও একটি পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।